প্রতীকী মূল্য অপরিসীম। এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে না। তারপরেও বলা যায় না, কু করতে তো বেশি লোক লাগে না। 111-এর সময় তো কু করেছিল 10-12 জন নাকি শুনেছি। তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য, হইলেও হইতে পারে। তবে আমি চাই এটা কু হোক, তাহলে টেরাম টেরাম যুদ্ধ হবে। হ্যাঁ, কু হইলে ভালো হবে। কেন ভালো হবে আজের দেখি। এখন কোনো কু হইলে সেটা ভারতীয় মদতে হয়েছে বলে জনমানুষের ধারণা জন্মাবে। আর তা হইলে খালেদ মোশাররফের পরিণতি বহন করতে হবে কুয়ের নেতাদের। আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে জয় বাংলা হয়ে যাবে। শুধু তাই না, বাংলাদেশে ইন্ডিয়ান সব স্ট্যাবলিশমেন্ট জয় বাংলা হয়ে যাবে। জুলাই বিপ্লবে যা যা দুর্বলতা ছিল, যা যা অসমাপ্ত কাজ ছিল, সেইগুলো সমাপ্ত হবে। যেমন সুপ্পুনাই হয়ে যাবে। ধানমন্ডি 32 নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশা দেওয়া হবে। ইন্ডিয়ান এম্বাসি ক্লোজ করে দেওয়া হবে। সায়নট উদিসি বন্ধ করে দেওয়া হবে। ফ্যাসিবাদের যে দালালগুলো এখন মাথা তুলতেছে সেইগুলা বরাবর করে দেওয়া হবে। আর ভারতের আলো আর দিল্লি স্টার, ওই নিয়ে কিছু বলছি আমি, বলি নাই। খালেদ মোশাররফের কু 3 দিন টিকেছিল। এই কু 3 ঘন্টা টিকবে কিনা সন্দেহ আছে। তখন সেনাবাহিনীর মধ্যে লিফলেট ছড়ানো হয়েছিল, ওই যে 75-এ নভেম্বর বিপ্লবের সময়। এখন পিনাকি আর ইলিয়াস ভিডিও বানাবি আর সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে। 2 না পাল্টাইছে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় ছিনায় আনছে। সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য, কিন্তু জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই, বুকের আগুন নেভে নাই। এই অগ্নিগর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু হান্দায় দেবে তেল ছাড়া, যেন এরপর কখনোই আর কু অভ্যাসের কথা কারো মাথাতে না আসে। গতকালকে নাহিদের একটা ফেসবুক পোস্টে পুরো রাজনৈতিক অঙ্গনে পুরো আলো ছড়িয়ে দিয়েছে এবং সমালোচনা জবাব দিয়েছে। নাহিদ অভিযোগ করেছেন বিএনপি একটা 1-11 আনতে চাচ্ছে। বিএনপি কি আসলে 1-11 হতে চাচ্ছে? বিএনপি কি সেনা পতনের সাথে কোনো রকমের সমঝোতা করে তারা নতুন সরকার করতে চাচ্ছে? দর্শক, বিএনপির এই সমস্ত অপকর্ম নিয়ে নতুন তথ্য ফাঁস করেছেন পিনাকি ভট্টাচার্য এবং জিল্লুর রহমান। দুটি আলোচনা আসলে বুঝতে পারবেন যে বিএনপি আসলে কত বড় বড় ভুল করতেছে রাজনৈতিক ময়দানে। তোলপাড় মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ বলছে যে জরুরি অবস্থা বা 111-এর সরকার আনতে চাচ্ছে বিএনপি। আসলে কি 111 আসতেছে? আওয়ামী শিবিরে উল্লাস, গর্ত থেকে বাইর হয়ে মিলিটারি কুয়ের স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখা ভালো, ওদের ড্যাডি ওই যে সোহার্দির বডিগার্ডও প্রচুর স্বপ্ন দেখতো। স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্ন দোষও হইতো। আল্লাহ বাঁচাইছে, তৈজসপত্র যদি জায়গা মতো পড়লোই নি, তাহলে আরো কয়টা আজ দহা জন্মাইলনি। দুটাই জান কালা কালা করে দিছে। আরো কয়টা থাকলে কি হইল নি আল্লাহ জানে। আমি নিজেও কইছি যে ওয়াকার কি সিসির মতো সরকার বানাইতে চায়। তাই অনেকের মনে হইতে পারে দাদাই তো কইছিল, তাইলে হইতেছেটা কি? কয়দিন আগে না দাদা কইলেন যে 75-এর সাথে মিল আছে, ছাত্ররা কোণঠাসা হইয়া যাইতে পারে। ছাত্ররা কিঞ্চিত কোণঠাসা হয়েছে, কথা সত্য। কিন্তু আমি এটাও মনে করি ছাত্ররা রাইট স্ট্র্যাটেজি নিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব। প্রথমে আমরা কুয়ের বা জরুরি অবস্থার সম্ভাবনার কথা নিয়ে ভাবি। তার আগে একটা জিনিস বলে নি, সেটা হইতেছে যে রাজনীতিতে প্রিএমটিভ মেজার বলে কিছু কথা আছে, মানে আগে থাকতেই একটা ব্যবস্থা নেওয়া। তো ওয়াকারকে যখন বলছি যে সিসির মতো সরকার বানাইতে চাই কিনা, ওইটা ওয়াকারকে আমি সতর্ক করছি যে এই কামটা কইরেন না, সেই কথাটাই বলছি। তার মানে এইটা না যে ওয়াকার এটা করিচ্ছে। যদি সিসির মতো সরকার বানানোর বদ মতলব থাকে তাহলে সাবধান হইয়া যান। এটাই হইতেছে ওই ভিডিওর বার্তা। আমি আগেও বলছি, আবারও বলতেছি যে 75-এর সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে। তবে আর্মিতে একটা বড় তফাৎ আছে, বিশাল বড় তফাৎ 75-এর সাথে। 75-এ আর্মির একটা ছোট অংশ বিপ্লব করছিল। আর বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছিল। আর 24-এ আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল। তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে। আর্মির ড্রোন আকাশে উড়ে গিয়া সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিছে যে কোটি কোটি বিক্ষোভকারীরা কুটি থেকে প্রতিরোধ করিচ্ছে। আর ওই পুলিশ সেই তথ্য পেয়ে আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের চিহ্নিত করিয়া ওই জায়গায় স্নাইপার পাঠাইছে। এলাকা ব্লক রেড দিয়া কারফিউ দিয়ে আন্দোলনকারীদের আটক করেছিল না আর্মি? আমরা তো ভুলি নাই, তাই না? এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিক আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে। সেটা হইতেছে 5ই অগাস্ট সকালে। এই যে হাসিনার আজ্ঞাসনা থেকে শুরু কইরা গুলি চালাইতে অস্বীকার করা, এটাকেই বলে বিপ্লবী রূপান্তর। আর্মির এই সেকশন মানে জুনিয়র অফিসার আর সৈনিক লেভেলে একটা বিপ্লবী রূপান্তর ঘটিছে। এই আর্মি হাসিনার আর্মি না, এই আর্মি জনগণের আর্মি, জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণমানুষের বাহিনী, এক গণবাহিনী। এটা আমি আর্মিকে তেল দেওয়ার জন্য বলতেছি না। আপনারা যারা 5ই আগস্টে রাস্তায় ছিলেন তারা জানেন যে এই আর্মি
জনতার পক্ষ হইয়া হাসিনার পুলিশের বিরুদ্ধে, ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে। আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়াইছে। আর্মি হাসিনার শাসন, হাসিনার ছায়া থেকে বাইর হয়ে আসছে। এটাই রূপান্তর। তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে। এইটার প্রতীকী মূল্য অপরিসীম। এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে না। তারপরেও বলা যায় না, কু করতে তো বেশি লোক লাগে না। 111-এর সময় তো কু করেছিল 10-12 জন নাকি শুনেছি। তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য, হইলেও হইতে পারে। তবে আমি চাই এটা কু হোক, তাহলে টেরাম টেরাম যুদ্ধ হবে। হ্যাঁ, কু হইলে ভালো হবে। কেন ভালো হবে আজের দেখি। এখন কোনো কু হইলে সেটা ভারতীয় মদতে হয়েছে বলে জনমানুষের ধারণা জন্মাবে। আর তা হইলে খালেদ মোশাররফের পরিণতি বহন করতে হবে কুয়ের নেতাদের। আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে জয় বাংলা হয়ে যাবে। শুধু তাই না, বাংলাদেশে ইন্ডিয়ান সব স্ট্যাবলিশমেন্ট জয় বাংলা হয়ে যাবে। জুলাই বিপ্লবে যা যা দুর্বলতা ছিল, যা যা অসমাপ্ত কাজ ছিল, সেইগুলো সমাপ্ত হবে। যেমন সুপুনাই হয়ে যাবে। ধানমন্ডি 32 নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশা দেওয়া হবে। ইন্ডিয়ান এম্বাসি ক্লোজ করে দেওয়া হবে। ছায়ানট উদিসি বন্ধ করে দেওয়া হবে। ফ্যাসিবাদের যে দালালগুলো এখন মাথা তুলতেছে সেইগুলো বরাবর করে দেওয়া হবে। আর ভারতের আলো আর দিল্লি স্টার, ওই নিয়ে কিছু বলছি আমি, বলি নাই। খালেদ মোশাররফের কু 3 দিন টিকেছিল। এই কু 3 ঘন্টা টিকবে কিনা সন্দেহ আছে। তখন সেনাবাহিনীর মধ্যে লিফলেট ছড়ানো হয়েছিল, ওই যে 75-এ নভেম্বর বিপ্লবের সময়। এখন পিনাকি আর ইলিয়াস ভিডিও বানাবি আর সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে। 2 না পাল্টাইছে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় ছিনায় আনছে। সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য, কিন্তু জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই, বুকের আগুন নেভে নাই। এই অগ্নিগর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু হান্দায় দেবে তেল ছাড়া, যেন এরপর কখনোই আর কু অভ্যাসের কথা কারো মাথাতে না আসে। আমাদের কাজ ফ্যাসিবাদের দোসরদের দাবরানির উপরে রাখা। আপনাদের চোখে পড়তেছে না হয়তো, কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না, কিন্তু অনেক কাজ পিছনে হইতেছে। এইগুলা বেকুব কর্মীগুলো জানে না। সারা দুনিয়ায় হাসিনার পরিবার আর তার পলায় যাওয়া আওয়ামী লীগারদের উপরে কি নাইমে আসতেছে, এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনাও করতে পারতেছে না। আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পেতেছে, আপনাদের বলি ভালো হইয়া যান, অযথাই নিজের বিপদ ডেকে আনিচ্ছেন। আমরা দয়া কইরা, একদম দয়া কইরা, মায়া কইরা প্রাপ্যটা দেইনি, ফাল পাইরেন না। আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণ ক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি। পাড়ায় পাড়ায় এদের ধৈর্য তওবা করাইবেন। মসজিদে মন্দিরে সমাজের সামনে হাত জোর কইরা মাপ চাইবে, কইবে আমার ভুল হইছে, মাপ কইরা দেন, আর কখনো করব না। তাইলে এদের তরপানি কমবে। এদের কোথায় পাবেন? আমরা একটা ওয়েবসাইটের কাজ করেছি, চলিচ্ছে। ওইটায় হাসিনার ফ্যাসিবাদের সকল সহযোগীর আমলনামা থাকবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সব কমিটির নাম থাকবে, ছবি সহ, রেফারেন্স সহ। নাম ধরে ধরে সার্চ করা যাবে, বাংলা এবং ইংরেজিতে। বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে এমপি, দামি নির্বাচনের এমপি, সকল কমিটির সদস্য, সকল ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, কৃষিবিদ, আমলা, পুলিশ, যারা যারা এই ফ্যাসিবাদের দোষর ছিল সবার নাম থাকবে। এবং এখনো ফ্যাসিবাদের দালালি করে যাইতেছে দেশে এবং বিদেশে, সবার। কাজটা বড়, টাইম লাগবে, ফান্ড লাগবে। রাজনৈতিক দলগুলোর বা সরকারের তো করার কথা ছিল, তারা তো অন্য কাজে ব্যস্ত। কাজ শুরু হয়ে গেছে। এর মধ্যে আমরা যুক্ত করব কারা কারা আওয়ামী লীগারদেরকে আশ্রয় দিছে, পুনর্বাসিত করছে, তাদেরও নাম থাকবে। যুগ যুগ ধরে মানুষের ঘৃণার উৎস হইয়া থাকবে এই ওয়েবসাইটটা। এইবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আরো একটা জিনিস বাদ পড়েছিল, সেটা আলাপ করি। আসেন, গুরুত্বপূর্ণ বিষয় কলে। পার্বত্য চট্টগ্রামে শুধু ভালো প্রশাসনিক অফিসার পাঠাইতে হবে তা কিন্তু না, আমি শুধু তাই বলিনি। তার সাথে ভালো শিক্ষক পাঠাইতে হবে, ভালো ডাক্তার পাঠাইতে হবে, ভালো সামাজিক কর্মী পাঠাইতে হবে। ওইখানে পার্বত্য অঞ্চলে বিকেএসপির মতো কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। পাহাড়ি ছেলেমেয়েদের শরীরে শক্তি আর এনার্জি বেশি থাকে, পাহাড়ি পথে চলাচল করে, কঠিন পরিশ্রমের জীবন, এই জন্য শরীরে এনার্জি বেশি, মেদ কম। এছাড়া এরা সব অর্গানিক খাবার খায়, কিন্তু ভালো খাবার খায়, বিশুদ্ধ খাবার খায়। শরীরে আরো আলাদা এনার্জি থাকার পিছনে এটাও একটা কারণ। তাই দেখবেন অনেক খেলোয়াড় বের হয় ওদের মধ্যে থেকে। আপনি বিকেএসপি করেন কয়েকটা, আমি বাজি ধরতে রাজি আছি ওদের অনেকেই অলিম্পিকে মেডেল জিতবে 10 বছরের মধ্যে। পাহাড়ি তরুণ যুবকেরা খেলায় যুক্ত হবে ব্যাপকভাবে, উৎসাহ নিয়া। তারা যদি অলিম্পিকে মেডেল জেতে, যাই জিতুক, সোনা, রূপা, ব্রোঞ্জ, যেটাই জিতুক, সেটাই তো প্রথম হবে বাংলাদেশে, তাই না? ওই পাহাড়ের ছেলে মেয়েকে সমতলের মানুষ মাথায় তুইলা নাচবে।
আপনার কোনো পরিশ্রম নাই, বুঝানোর দরকার নাই, সেমিনার সিম্পোজিয়াম করে মাথায় টাক ফেলায় দেওয়ার দরকার নাই। খেলাই হয়ে উঠতে পারে পাহাড়ি আর সমতলের ঐক্যের প্রতীক। বিশাল কাজ হয়ে যাবে। আরে ভাই, রাজনীতি তো আছে, কিন্তু আপনার আগ্রহ, উৎসাহ, মোটিভেশনের একটা জায়গা লাগবে তো, যেটা নিয়ে আপনি আনন্দিত হবেন, যেটা নিয়ে আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন। আপনার দুঃখ কষ্ট ভুলে ফেলার প্রতীক হয়ে উঠবে ওই পাহাড়ের ছেলেটা যে অলিম্পিকে একটা মেডেল নিয়ে আসছে। খেলাধুলার মাধ্যমে ওদেরকে যদি সংযুক্ত করা যায়, সারা দেশব্যাপী একটা যোগসূত্র তৈরি হবে পাহাড়ি এবং সমতলীদের মধ্যে। আমার পাঠক দর্শকদের বলি, আমার ক্ষুদ্র ভ্রাতারা স্লোগান দেয়, 7 সিস্টার থাকবে না রে। ভাসানির রেফারেন্সে বলে আসাম আমার, 7 সিস্টার তো আমার। এই 7 সিস্টার কেন ভারত রাখতে পারতেছে না? কারণ এই জাতিগোষ্ঠীর সাথে ন্যায্য আচরণ করতেছে না। এই অঞ্চলে 7 সিস্টার্স, রাখাইন আর আমাদের পার্বত্য চট্টগ্রাম মিলা যে জনজাতি উত্থিত হবে, বাংলাদেশকে যদি তার নেতা হয়ে উঠতে হয়, তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এইটা আমাদের টেস্ট কেস। কয়েক লাখ পাহাড়ি নাগরিকদের যদি আমরা আস্থায় নিতে না পারি, আমরা এই অঞ্চলের নেতা হব কিভাবে কোটি কোটি মানুষের? পারবো না তো। তাই আমাদের মাইন্ডসেট এমনভাবে তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশ পথ দেখাবো। ভারত যেই সমস্যার সমাধান করতে পারে নাই, যেই কারণে 7 সিস্টার আজকে অগ্নিগর্ভ, সেই সমস্যার সমাধান আমরা দিতে পারবো। এই আস্থা তৈরি করতে হবে, এই আস্থা তৈরি করতে পারতে হবে। এই অঞ্চলে যদি কয়েকটা নতুন রাষ্ট্র তৈরি হইতে পারে, তাহলে তাদের সাথে একটা কনফেডারেশন গড়ার উদ্যোগ নেবে বাংলাদেশ। সেই প্রস্তুতি রাখতে হবে। তো কেন কনফেডারেশন করবে? এখন যদি তারা দেখে আমাদের পার্বত্য চট্টগ্রামের কয়েক লাখ নাগরিক খুশি না বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি, তাহলে তারা কি আমাদের সাথে কনফেডারেশনে আসবে না তো। আবার আসেন ওই ধানমন্ডি 32 নম্বরের আলাপটা সেরে নেই। আমি কইছি যে কু হইলে ধানমন্ডি 32 নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। অনেকের মনে হইতে পারে যে কু না হইলে কি থাকবে? ধানমন্ডি 32 নম্বরের সামনে ব্যারিকেড দিছে। আবার কেন দিছে কে জানে। আমি কইছি ব্যারিকেড দিবে, দেখনি ওই ধানমন্ডি 32 নম্বরে ওখানে ও ব্যারিকেডের উপরে স্যার করে মুইতে দিবেন, ব্যারিকেড তুলে নিতে ব্যর্থ হবে। যখনই ব্যারিকেড দেবেন ওর উপরে মুতে দিবেন। শোনা যাচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী নাকি রেনোভেশন করবে। ওর তো কুরকুরানি ছিল, ওই যে কইছিল না ওটা রেনোভেশন করা উচিত। তো ফারুকী রেনোভেশন হবে কাদের টাকায়? পাবলিকের ভ্যাট ট্যাক্সের টাকায় তো নাকি? বাংলাদেশে 72 থেকে 2024 পর্যন্ত যত গণহত্যা হয়েছে, ইন্ডিয়ার দাসত্ব হয়েছে, গুম খুন ব্যাংক ডাকাতি হয়েছে, বাক স্বাধীনতা হরণ হয়েছে, স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ, এই সব কিছুরই কোমল মসৃণ আইকন হইল ওই 32 নাম্বার। 32 নাম্বার শব্দটা একটা অভিশপ্ত শব্দ। 32 নাম্বার বাংলাদেশের ফ্যাসিবাদের আতুর ঘর। ওই 32 নাম্বারের প্রত্যেকটা ইটের গায়ে লেখা আছে মজলুমের হাহাকার, আমার নিখোঁজ হওয়া ভাইয়ের নাম, হাসিনা মুজিবের শাসনে বন্দুকের গুলিতে সেলাই হয়ে যাওয়া হাজার হাজার শহীদের নাম। ওই 32 নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটারে বুলডোজার দেয়া ফ্যাতলাইয়া মাটির সাথে মিশায় দেওয়া, ওটারে চিরদিনের জন্য জয় বাংলা কইরা দেওয়া। ওই কাজ আমরা করব, একদিন করব, আজ না হোক কাল করব। ওইটা রেনোভেট যে করতে আসবে তারও সানডে মানডে ক্লোজ করে দিব। ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের স্বাগত জানাই আমি আমার এই আলোচনা শুনবার জন্য। বাংলাদেশে 71 আমরা স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। অনেকেই মনে করেন স্বাধীনতা ব্যর্থ হয়ে গেছে, যদি আমি সেটা মনে করি না। ইয়েস, ওই ত্যাগ, ওই আত্মদান, ওই রক্তদান, ওই জীবনদান, তার পুরো মূল্যায়ন আমরা করতে পারিনি, তার পুরো সম্মান আমরা দিতে পারিনি। 75-এর পট পরিবর্তন এবং তারপরে একভাবে যাত্রা, সেটাকে আমরা ঠিকঠাক মতো ধরে রাখতে পারিনি। 90-এ এক স্বৈর শাসকের পরিবর্তন, যে স্বৈর শাসক অবশ্য অনেক গর্বের সঙ্গে বলেছিলেন তিনি যদি স্বৈর শাসক হন তাহলে তারপরে যারা এলেন তারা কি, একেবারে যৌক্তিক প্রশ্ন। তারপরের যে সরকার, বিশেষ করে গত 15 বছর সরকার, সেই সরকারকে কি বলা হবে সেটাই আমরা ঠিক করতে পারিনি। এটা কি ফ্যাসিস্ট, এটা কি কর্তৃত্ববাদী, এটা কি একটা টোটালিটেরিয়ান গভর্নমেন্ট, কি সরকার? এটা তো অনেকটা ওই যে আম দ্য স্টেট, যিনি ছিলেন তিনি স্টেট, আর কেউ কিছু না, তিনি তার পরিবার সব। সো আমরা 90-এ ব্যর্থ হলাম। 2007-এ আরেকটা পরিবর্তন, আবার এক ধরনের আকাঙ্ক্ষা, খুব দ্রুতই সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হলো। এবং তারপরের ইতিহাস তো আমাদের সবার জানা। 24 আরেকটা অভ্যুত্থান, অভূতপূর্ব অভ্যুত্থান,
অভূতপূর্ব। বাংলাদেশের ইতিহাস তো বটেই, পৃথিবীর ইতিহাসও বলা যাবে যে এরকম অভ্যুত্থান খুব খুব বেশি নয়। কিন্তু এখন প্রশ্ন, মাত্র 6 মাস, প্রায় 6 মাস হয়নি, এই অভ্যুত্থান কি ব্যর্থ হতে চলেছে? আমি বলবো যে ধারায় আমরা চলছি, ইয়েস, অন্য এর মাঝামাঝি আছি। কিন্তু আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা যে এই অভ্যুত্থান যেন ম্লান হয়ে যায়। অনেকে এটাকে বিপ্লব টিপ্লব বলেন, আমি সেটা কখনোই বলি না। অন্তত আমার রাজনীতি নিয়ে যে পড়াশোনা, আমার একাডেমিক লেখাপড়াই আসলে রাজনীতি বিষয়। সো বিপ্লবের সংজ্ঞাটা আমি বুঝি, যদিও অনেক বিপ্লবীরাও দেখি এটাকে বিপ্লব বলে চালিয়ে দেবার চেষ্টা করেন। নিঃসন্দেহে এই জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের জন্য একটা বড় মাইল ফলক, এবং যেটা ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে চলবে সেটা ঠিকঠাক করবার একটা তাগিদ দিচ্ছে। এই তাগিদটা তৈরি হচ্ছিল দীর্ঘদিন ধরে, এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যেও তৈরি হচ্ছিল, যারা ক্ষমতায় ছিলেন তারা ছাড়া। এবং অভ্যুত্থান সেই তাগিদটাকে আরও এক জায়গায় করেছে, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে। কিন্তু 6 মাসের মাথায় এসে দেখছি আমরা জাতি বিভক্ত, বহুদা বিভক্ত। হাজার প্রাণের বিনিময়ে আমাদের এই অর্জন, এবং এই অর্জন একটা সরকারের শুধু পদত্যাগই করায়নি, পতনে নিশ্চিত করেনি, সরকার প্রধানকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তার দলের কাউকে তেমন একটা খুঁজে পাওয়া যায় না। কিন্তু রাজনৈতিক অভিলাষ পুরো আন্দোলনের ক্রেডিটটাকে কুক্ষিগত করবার চেষ্টা কতিপয় ব্যক্তির, মাথার উপর থেকে কেউ কেউ তাদের নিজস্ব দুরভিসন্ধি স্বার্থসিদ্ধির জন্য এদেরকে ব্যবহার করবার যে চেষ্টা, অন্তর্দ্বন্দ্ব, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়কদের দ্বন্দ্ব, রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা যার যার মতো করে বাস্তবায়নের চেষ্টা, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে যেটা আমি বলছি সব পক্ষের মধ্যে লড়াই, তার মধ্যে একটা পক্ষ সেটাকে কুক্ষিগত করতে চাইছে। নির্বাচন নিয়ে ক্রমবর্ধমান অসন্তুষ্টি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তাহীনতা, বৈদেশিক সম্পর্কের কোনো স্থির কোনো ভবিষ্যৎ অনিশ্চিত, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক অচল অবস্থা, এইসব কারণে মানুষের মধ্যে যে অসন্তুষ্টি, সেটা এই আন্দোলনের স্পিরিটটাকে নষ্ট করে দিচ্ছে। এই আন্দোলনের যে অর্জন সেটাকে ম্লান করে দিচ্ছে কিনা, এই প্রশ্নটা তোলা অসঙ্গত নয়। কিন্তু আমরা চাই সবাই এই আন্দোলনটা একটা প্রতীক হিসেবে থাকুক ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে, যারাই ক্ষমতায় আসবেন, যে ক্ষমতায় থেকে যা খুশি তা করা যায় না, জনগণের শক্তি অনেক বড়। সেটা এই আন্দোলনের ফলাফল, এবং এই আন্দোলন থেকে যে আমরা কিছু অর্জন, যা কিছু শিখলাম, সেটা যেন আমাদের রাজনীতিতে একটা স্থায়ী আসন করতে পারে, সেটাই আমি চাই, আমরা অনেকেই চাই। কিভাবে মানুষ একজনকে ছুঁড়ে ফেলে দিতে পারে, যিনি কয়েকদিন আগে বলছিলেন আমি পালিয়ে যাবার নয়, পালিয়ে তিনি গেলেন। আমার ধারণা এই আন্দোলনটাকে যদি আমরা আমাদের ইতিহাসে অম্লান করে রাখতে চাই, তাহলে কিছু বিষয় আমাদের অত্যন্ত মনোযোগী হতে হবে। প্রথমত, এই আন্দোলনকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দান না করানো। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে গৌরবজনক অধ্যায় হচ্ছে আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মুখোমুখি কোনো কিছুকে দাঁড় করবার চেষ্টা একটা ধৃষ্টতা, অনেকেই সেই ধৃষ্টতা ইতিমধ্যে দেখিয়ে ফেলেছেন। দুটো সংগ্রাম আলাদা, শুধু দুটোই নয়, যত সংগ্রাম আমরা করেছি, কিন্তু সবগুলোই মুক্তির সংগ্রাম, সবগুলোই স্বাধীনতা সংগ্রাম, সবগুলোই গণতন্ত্রের সংগ্রাম। ৭১ ছিল, ২৪ ছিল, কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা মর্যাদা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সনদ, জন্মের সনদ, এর সাথে জুলাই অভ্যুত্থানের যারা তুলনা করছেন তারা বালখিল্যতার পরিচয় দিচ্ছেন, বা তাদের কোনো অশুভ উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য আছে, সেটা আমার কাছে মনে হয়। কোনোটা দিয়ে কোনোটাকে অবমূল্যায়িত করবার দরকার নেই, যার যেটা মর্যাদা সেটা আমাদের দেওয়া উচিত।
কোনো দল বা গোষ্ঠী একক ক্রেডিট দাবি করতে পারবে না। এটা 15 বছরের দীর্ঘ সংগ্রাম, বহু মানুষ জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি বা তার মিত্ররা অনেক সাফার করেছে। বিএনপির তো সাফারিংসের কোনো শেষই নেই। বিএনপি ধোয়া তুলসী পাতের কথা আমি একবারও বলছি না, কিন্তু এই আন্দোলন সংগ্রাম করেছে, বিএনপিকে নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিএনপিকে ভেঙে ফেলা যায়নি, দুর্বল করা যায়নি। হয়তো তাদের আন্দোলনে, তাদের নামে আন্দোলনটা সফল হয়নি, কিন্তু যারা দাবি করছেন যে এই আন্দোলনটা তাদের, তারা কৃতিত্ব নিতে চাইছেন, তারা এটার একক কৃতিত্ব দাবি করতে পারেন না। বিএনপি, জামায়াত, বামপন্থী দলগুলো, অন্যান্য ইসলামিক শক্তিগুলো, মাদ্রাসার ছাত্র, সাধারণ মানুষ, ধনী দরিদ্র, সবাই এই আন্দোলনে ছিল, নারী পুরুষ, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে। প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোনো কোনো রাজনৈতিক শক্তি এটাকে পকেটবন্দি করবার চেষ্টা করছেন এই ছাত্র বা সমন্বয়কদের ব্যবহার করে, সেটা করা যাবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে যেভাবে একচেটিয়া ব্যবহার করেছে, নিজেদের কুক্ষিগত করেছে, সেটা কাউকে করতে দেওয়া যাবে না। আমি আবার বলি, এই আন্দোলন, এই সংগ্রাম, এই সাফল্যর কৃতিত্ব দেশের সকল মানুষের। অভ্যুত্থানের পৃষ্ঠে সবাইকে এক থাকতে হবে, ব্যক্তি স্বার্থে যেন ব্যবহৃত না হয়, অবমূল্যায়িত না হয়, সেটা রাখতে হবে। অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আমার কথা পরিষ্কার। এটা যদি আপনি 5ই অগাস্ট করতেন বা 8ই অগাস্ট করতেন, আমার কোনো আপত্তি থাকতো না। এমনকি তো অগাস্ট মাসে করলে আপত্তি থাকতো, 6 মাস পরে আসে আপনি যখন করছেন, এবং ইতিমধ্যে আপনি সমাজে, রাষ্ট্রে যখন নানা বয়ান হাজির করেছেন, তখন আপনার কথায় আর চিরে ভিজবে না, আপনার কথায় আমি চলবো না, আপনার কথা শুনতেও ভালো লাগে না অনেক ক্ষেত্রে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সাংস্কৃতিকভাবে স্টাবলিশমেন্ট তৈরি করা, আওয়ামী লীগের মতো জোর করে মানুষকে ভাষণ না শুনিয়ে, ফেসবুকে এটা সেটা বিবৃতি না দিয়ে, সিনেমা, গান, বুদ্ধিবৃত্তিক আলোচনা, বই ইত্যাদির মাধ্যমে চির জাগ্রত করে রাখতে হবে, এবং ইতিহাসটা সঠিক। কিন্তু ইতিহাস যে আপনি সঠিক করবেন, আমরা যেমন মুক্তিযোদ্ধার তালিকা, শহীদের তালিকা 53 বছরে করতে পারেন, আপনি তো 6 মাসেও সব প্রমাণ থাকা সত্ত্বেও এই জুলাই আগস্টে কারা শহীদ হলেন, কারা আহত হলেন, সেই তালিকা করতে পারলেন না, করলেন না, কারণ আপনার নজর অন্যদিকে। কোথায় কোথায় নজর? আমি এর আগেও বলেছি, ব্যবসা বাণিজ্য, আখের গোছানো, সেই দিকে চলে গেছে নজর। ক্ষমতাকে কিভাবে দীর্ঘায়িত করা যায়, কুক্ষিগত করা যায়, সেই দিকে গেছে নজর। কাজেই শুধু ভাষণ শোনালে আমাদেরকে হবে না। এই ভাষণ শুনে শুনে মানুষ অনেক অভ্যস্ত। বাংলাদেশের মানুষ আসলে কাউকেই তোয়াক্কা করে না, সময় লেগেছে। আইয়ুব খানকে সরিয়েছে, পাকিস্তানিদের বিতাড়িত করেছে, তার আগে তো ব্রিটিশ শাসনকে বিদায় করেছে। বাংলাদেশের মানুষ এরশাদকে বিদায় করেছে। বাংলাদেশের মানুষ 7-8 যারা দীর্ঘমেয়াদে পরিকল্পনা করছেন, তাদের দীর্ঘমেয়াদে থাকতে চায়নি। বিএনপিকেও একসময় স্বস্তিতে থাকতে দেয়নি। আওয়ামী লীগকে তো একবারে করুণভাবে বিদায় করেছে। এত অসম্মান, এত অমর্যাদা কোনো রাজনীতিক এটা হলে, সেই রাজনীতিক নিজের থেকে কিভাবে জীবিত থাকেন, সেটাই তো আমি ভাবতে পারি না। সুস্থ থাকা তো অসম্ভব। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই আন্দোলন, এই সংগ্রাম ব্যর্থ হতে দেওয়া যাবে না, এবং যারা এগুলো নিয়ে খেলাধুলা করছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে নিবৃত্ত করতে হবে। পুরো ক্রেডিট বাংলাদেশের জনগণের, এবং বাংলাদেশের জনগণই ঠিক করবে তার ভবিষ্যৎকে। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কতিপয় সমন্বয়ক এটা করতে পারেন না, করতে দেওয়া যাবে না। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। দর্শক, আলোচনা শুনে বুঝতে পেরেছেন বিএনপি কি ভুল করতেছে, আর এই ভুলগুলোর কারণে বিএনপি যে কত বড় ক্ষতি হতে পারে সেটাও কিন্তু স্পষ্টই। ক্ষমতা হারাতে হবে আবারও 10 বছরের জন্য অথবা 20 বছর, আর না হয় এর সাথে জাতীয় পার্টির মতো উদাও হয়ে যেতে হবে বিএনপিকে। তারা যদি তাদের রাজনৈতিক অঙ্গনে এখন কোনো ভুল করে, তাদের উচিত যারা বিপ্লব করেছে তাদের সাথে ঐক্য রেখে রাজনীতি করা। তাদেরকে মাইনাস করে যদি বিএনপি ঐক্য করতে চায়, তাহলে কিন্তু কখনো এই ঐক্য মানুষ মেনে নেবে না। মানুষ কিন্তু বিএনপির চাইতে ছাত্রদের প্রতি এখন, যদিও ছাত্ররা একটু হলো ডাউন হয়েছে, তারপরে ছাত্রদের প্রতি আস্থা রয়েছে যে এই ছাত্ররা হাসিনা মুক্ত করেছে দেশকে। এর জন্য বিএনপির উচিত ছাত্রদের কাছে কৃতজ্ঞ থাকা। ছাত্ররা আন্দোলন না করলে হয়তো বা আবারও শুনতে হতো আমাদের ঈদের পরে, এই সামনে রোজার ঈদের পরে আন্দোলন শুরু হবে, কুরবানির ঈদের আন্দোলন শুরু হবে, কিন্তু সেটা না হয়ে এখন আমরা হাসিনা মুক্ত হয়েছি। এজন্য বিএনপি কমপক্ষে ছাত্রদেরকে কৃতজ্ঞতা জানিয়ে তাদের সাথে ঐক্য নিয়ে কাজ করা।